এগুলা ভয়ংকর। মেইনলি এখন পর্যন্ত আমরা যেগুলো দেখি যে ডিপফেক এখন পর্যন্ত হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিপফেক স্প্রেড হচ্ছে যেখানে পলিটিক্যাল টেনশনটা সবচেয়ে বেশি। তো ওই জায়গাটায় আপনি একটা পলিটিক্যাল এন্টিটিকে অন্য একটা এন্টিটির ফেসের সাথে সোয়াপ করে যখন আপনি ডিফেক্টটা তৈরি করবেন এবং ভয়েসটাকেও আপনি যখন রিপ্লেস করে দিবেন, তার মানে হলো যে একটা খুবই ইম্পর্টেন্ট পার্সন একটা ইম্পর্টেন্ট মেসেজ স্প্রেড করছে এবং তাদের এরকম কোন স্যাম্পল আপনার কাছে অফকোর্স এসেছিল কিনা এই যে ধরনের প্রচুর স্যাম্পল। ইউক্রেনে যে এখন যুদ্ধ হচ্ছে সেখানে জেলেনস্কি সম্বন্ধে প্রায় এরকম গুজব হয় যে সে মরে গেছে বা তার উপর বোমা হয়েছে বা এরকম, আপনি এই ধরনের কোনো মানে স্যাম্পল দেখছেন যেটা কিনা একেবারে আপনি নিজে তাজ্জব হয়ে গেছেন যে ইটস অফকোর্স এরকম একটা না, এরকম প্রচুর স্যাম্পল আছে যেটা আমি নিজেও শিওর না। সো এইটা হলো যে আমাদের এখনকার প্রবলেম যে এতটাই রিয়েলিস্টিক লেভেলে চলে গেছে যে আমাদের তো একটা সিস্টেম ডেভেলপ করতে হলে ওই স্যাম্পল গুলো কালেক্ট করতে হয়, দেন ওগুলোকে অ্যানোটেট মানে হলো যে এটা কি ট্রু না ফলস, এভাবে সিস্টেমকে লার্ন করতে হয়, একটা মেশিনকে ট্রেন করতে হয়। তো আমরা যখন অ্যানোটেশনে যাই এখনই অলরেডি আমরা কনফিউজ যে আসলে এটা কি মানে আমরা কি আসল এটা কি ভিডিওটা রিয়েল নাকি দেখেছে। ফেক, মানে আমরা নিজেরাই বুঝতে পারি না। তখন যদি আমাদের কয়েকজনকে, তো আর রিসেন্ট রিসার্চের কথাটা বলি, রিসেন্ট রিসার্চ যেটা বলছে যে এই মুহূর্তে কোনো টুল যদি 90% অ্যাকুরেট থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি হিউম্যানের লেভেল অথবা হিউম্যানকে সারপাস করে যাচ্ছে। তার মানে কি যে মানুষের এই মুহূর্তে ডিফেক্ট ডিটেকশনের সক্ষমতা এক্সপার্ট মানুষের 90%। এখন এই ডিপফেক নিয়ে কাজ করতে গিয়ে আপনার যারা অপোজিশনে আছে তারা হচ্ছে ডিপফেক ক্রিয়েট করে, হ্যাঁ, ইন দ্যাট কেস মানে তাদের ক্যাপাসিটি কি পরিমাণ আপনার কাছে কি মনে হয়? তাদের ক্যাপাসিটি আর আপনারা ডিফেক্ট তো বিলিয়ন অ্যাকচুয়ালি ডলার মিলিয়ন ডলারের ফান্ডিং কাজ করছে হচ্ছে এইটা এগেইনস্ট একটা ফাইট করার জন্য। তাদের কি পরিমাণ রিসোর্স আছে বলে মনে হয় আপনার? বেসিক্যালি এটা আসলে রিসোর্সের, এখানে ওই কনসেপ্টটাতে ক্লিয়ার করা দরকার। এটা আসলে রিসোর্সের ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে আপনার কোথায় মানি জেনারেট হবে এবং কোথায় সাইন্টিফিক রিসার্চ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটটা বেশি হবে। সো যেমন কেন মানুষজন এত হাইপার রিয়েলিস্টিক কন্টেন্ট জেনারেট করতে আগ্রহী, কারণ হলো যে আপনার আমাদের ডেইলি লাইফে এত কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেই কন্টেন্ট ক্রিয়েশনটাকে অটোমেট করার জন্যই হলো যে আমরা হাইপার রিয়েলিস্টিক মানে এমন সিস্টেম তৈরি করব যেটা অনেকটা হাইপার রিয়েলিস্টিক ইমেজ বলেন ভিডিও বলেন জেনারেট করবে এবং এটার ইন্ডাস্ট্রিয়াল নিডটা অনেক বেশি এবং এটা করলে অনেক বেশি অটোমেশন হবে। সো আমি বলবো যে মানে জেনারেশন কেউ আসলে যেমন এআইটাকে আজকের পর্যায়ে আনার কারণ কি, এটা কি কেউ কি খারাপ কোনো কিছু করবে সে উদ্দেশ্যে না, এটা হলো যে মানুষের সুবিধার্থে, ঠিক আছে। যেখানে 100,000 মিলিয়নস অফ বিলিয়নস অফ মানুষজন এটা সুবিধা নেবে সেখানে অনেক ব্যাড অ্যাক্টর থাকবে যারা এটাকে ডিফারেন্ট ওয়েতে ইউজ করবে। তারা তাদের ইন্টেনশন সবসময় খারাপ, তারা তাদের ইন্টেনশন অনুযায়ী খারাপ কিছু করবে, বাট এখানে তাই বলে তো সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট তো থেমে থাকবে না। এখানে এখানে কি বাই এনি চান্স মানে রিসোর্স ছাড়াও শুধুমাত্র ভিউ বা মানে পপুলারিটি এটা কি ইন্টেনশনের মেইন পারপাস মানে যারা করছে? অফকোর্স, কারণ ডিফেক্ট তো আসলে এমন না যে সবাই খারাপ উদ্দেশ্যে ছড়াচ্ছে বা আপনি ডিফেক্টটা মানে কি যে একটা রিয়েলিস্টিক সিনারিও, সেটা হলো যে সেখানে আপনি হলো যে আর্টিফিশিয়াল কন্টেন্ট জেনারেট করে সেই রিয়েলিস্টিক সিনারিওকে মানে রেপ্লিকেট করবেন। এইটা আপনি মনে করেন যে আজকে আপনি একটা রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে চান, আপনাকে বাইরে গিয়ে লোকেশনে গিয়ে সময় ব্যয় করে আপনাকে অনেক সেট আপ করে করতে হবে। ইমাজিন যে আপনার অটোমেটিক একটা এখনকার এআই আপনাকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে যে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি কম্পিউটারে বসে ওই সিনের ডিসক্রিপশন দিয়ে আপনি জেনারেট করতে পারবেন। কেন আপনি করবেন না? এখন কি সবাই কি খারাপ উদ্দেশ্যে করে? এটা তো এন্টারটেনমেন্টে ইউজ হয়, এটা হলো যে ফানের জন্য ইউজ হয়। ডিফেক্টটা করে বিভিন্ন কারণে। মনে করেন আমি একটা ছবি নিলাম, আমার ছবি, সেই ছবিটাকে আমি একটা ভালো স্টুডিও সেট আপে রিপ্রেজেন্ট করতে চাই। আমি ছবিটা নিলাম যে কোনো জায়গায় তোলা, আমার ছবিটা খুবই পছন্দ হলো কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং আমার ওই সময় লাইটিংটা পছন্দ হলো না। তখন ওই জায়গাটাতে আমি করব কি যে এনহ্যান্স করবো, আমরা ছবিটাকে আরো এটাকে বলি পরিমার্জন করব। সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই টেকনিকের সহায়তা নিতে পারি। নিয়ে বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, আমার লাইটিংটা, আগে যেটা একটা মানুষ আগে আমরা 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 স্টুডিওতে তো নিয়ে আমরা তো যেতাম। ভিডিওতে যেটা করি যে কালার কারেকশন করি, একটু এক্স্যাক্টলি, সাউন্ড একটু এক্স্যাক্টলি, এনহ্যান্স করি। সবই করি। সো দেখেন আমরা কত মানুষ সারা পৃথিবীতে কত মানুষ এই জিনিসের সুবিধাটা নিচ্ছে। এখন আমার চেহারাটাকে একটু সুন্দর করার জন্য বা আমার সমস্ত পোজ বা আমার পশ্চার সবকিছু ঠিক রাখার জন্য আমরা যেই এফোর্টটা দিচ্ছি একটা স্টুডিওতে গিয়ে বা একটা এক্সপার্টের কাছে, এআই থাকার কারণে আমাদের আর সেটা করতে হচ্ছে না, আমরা নিজেরা ঘরে বসে করতে পারছি একটা টুল দিয়ে। তো এটা তো আমরা করছি আমাদের বেনিফিটের জন্য এবং এটাই হলো এআই এর বেনিফিট। এই জায়গাটাতে এখন একজন যদি আমার চেহারাটাকে চেঞ্জ করে আরেকজনের চেহারা দিয়ে এবং আমার ভয়েসটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু ছড়াতে চায়,
সেইটা তো হলো যে ব্যাড ইন্টেনশন। আচ্ছা। আমরা সো তাহলে এখানে ২ টা ইনটেনশন দেখলাম যে কেউ হয়তো জাস্ট ফর মানে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য এক ধরনের এনহ্যান্সমেন্ট করতে পারে। এটাকেও ডিপ ফেক বলা যেতে পারে। আবার এটার সাথে ইনোসেন্ট পারপাস এ জাস্ট ভিউজ অফকোর্স এর জন্য হতে পারে। কিন্তু আপনারা তো গভর্নমেন্ট মানে এবং হচ্ছে বিভিন্ন বড় ব্র্যান্ড নিয়ে কাজ করেন। ওটা ওদের ডিপ ফেক বা তাদের ন্যারেশন রিলেটেড মানে তাদের মানুষের কাছে যে ইমেজ এই ইমেজ বাঁচানোর জন্য তারা যখন আপনাদের কাছে দ্বারস্থ হয় তখন আপনি দেখেছেন মানে এই ভিকটিমরা সবচেয়ে ওর্স্ট কেস সিনারিওতে কি ধরনের সিচুয়েশনে পড়ছে যে তাদের সেলস থেকে শুরু করে তাদের ইমেজ কি আচ্ছা, ধরনের ডিস্টারবেন্সে পড়ছে এবং এটার যদি একটু বলেন যে এটা কোথা থেকে শুরু হয়েছে এবং এটা জিনিসটা কিভাবে আমি হয়েছে। ক্লায়েন্টের নাম না বলে একটা হ্যাঁ, মানে এরকম আসলে অনেক মানে এক্সাম্পল আছে যে ওভার ফিউ ডেজ মনে করেন যে একটা বিলিয়ন ডলার কোম্পানি, মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি সেখান থেকে জিরোতে চলে আসছে। মানে একেবারে দেয়ার আর এক্সাম্পলস যে ২ সপ্তাহ ১ সপ্তাহের মধ্যে তাদের স্কেল ওখান থেকে একদম জিরোতে চলে আসছে। ঠিক আছে? হ্যাঁ, সো এই ক্ষেত্রগুলা কেন হলো? তারা তো প্রোডাক্টে হঠাৎ করে এমন কোনো সমস্যা এটা হয়নি। যখন করছে তখন মানে যে কন্টেন্টটা এটার পিছনে কাজ করছে যেমন একটা বিলিয়ন ডলার কোম্পানি যদি বলি তাদের অনেক রিসোর্স অনেক হিউম্যান পাওয়ার তাদের অনেক মিডিয়া প্রেস সেখানে তাদের এই ইমেজটা ডাউন করার জন্য কি ওই পরিমাণ তো রিসোর্স লাগে নাই কিচ্ছু লাগছে লাগে নাই। হ্যাঁ এটা এখন আসলে হয় কি যে যেমন এটা একটা কাইন্ড অফ মার্কেটিং ক্যাম্পেইন এর মতো। যে লেটস সে যে পজিটিভ সাইডটা হুম, বলি যে আপনার একটা প্রোডাক্ট আছে খুবই ভালো। কিন্তু আপনার যদি মানুষ না জানে এবং হুম, তাহলে কি হবে? এই প্রোডাক্টটা আমরা তো মানে এই ধরনের কাজ করি। আমরা ডেভেলপ করি, অনেক কিছু বানাই। কিন্তু সেটা যদি মানুষ না জানে তাহলে এটার কোনো ইউজ নাই। আচ্ছা এবার কাউন্টার পার্টে আসি। যে আপনার একটা প্রোডাক্ট খুবই ভালো, অনেক ক্লায়েন্ট আছে। বাট আমার সামহাউ ফর সাম রিজনস আমি আপনার রাইভাল কোম্পানি হই বা আমি একটা ইন্ডিভিজুয়াল হই, আই ডোন্ট লাইক ইট। ঠিক আছে? তখন আমি কি করব? আমি একটা অ্যান্টি মার্কেটিং ক্যাম্পেইন যদি এস্টাবলিশ করতে পারি সামহাউ যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে কিছু ভুল কথা বলে, আপনার কোম্পানি সম্পর্কে কিছু ভুল কথা বলে, মানুষের সেন্টিমেন্টটাকে মিসগাইড করে, মিসইউজ করে এবং সেটাকে যদি আমি কাইন্ড অফ অ্যান্টি মার্কেটিং একটা করতে পারি যে মানে অ্যান্টি প্রোডাক্ট একটা যদি মার্কেটিং করতে পারি সামহাউ, তাহলে তো আমার দেন দ্যাটস প্রোডাক্টটা ইট। পুরো তাহলে আপনি আপনার প্রোডাক্ট আর কেউ ইউজ করবে না। এখন আপনার প্রোডাক্টটা যখন ইউজ মানে মানুষজন যখন আপনার প্রোডাক্টটাকে বয়কট করা শুরু করবে, আলটিমেটলি আপনার মার্কেটের ভ্যালুটা কমে যাবে। তখন ইনভেস্টররা আপনার কাছ থেকে সরে আসবে এবং সবাই সবার ইনভেস্টেড টাকাগুলো নিয়ে নেবে। তখন আলটিমেটলি কি? আপনার কনজিউমার মার্কেটও আপনি ডাউন, আপনার ইনভেস্টররাও ডাউন। সবাই হলো যে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে সরে যাচ্ছে। দেন ইভেনচুয়ালি ইউ আর লুজিং এভরিথিং। সো এই জিনিসগুলা রিসেন্টলি হয়। আমরা জানি যে এখনকার সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং যে ওইখানে আসলে এই ক্যাম্পেইন গুলো স্প্রেড করা খুবই ইজি খুবই এবং আপনি যদি এনাফ ইনভেস্ট করেন ইট টেকস এ ফিউ ডেজ যে আপনার এইসব সোশ্যাল মিডিয়া আপনার সম্পর্কে নেগেটিভ কোনো কিছু ছড়ানো। এখন যত দ্রুত নেগেটিভটাকে ছড়ানোটা আপনি ডিটেক্ট করতে পারেন আপনি তত দ্রুত হলো যে একটা পদক্ষেপ নিতে পারবেন যে আমি এটাকে আসলে কিভাবে আমার কোম্পানির ইমেজটাকে রিবিল্ড করতে পারি বিফোর ইট কজেস টু মাচ ড্যামেজ। ঠিক আছে? সো এটাই হলো কারণ যে দিন ন্যারেটিভ। শেষে তো যদি পাবলিক কোম্পানি হয় বা একটা রাষ্ট্র হয় অ্যাবসলিউটলি। সেখানে অনেক মানুষের মানে একটা বাজে ন্যারেশন বা একটা বাজে ইমেজ অনেক মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার অফকোর্স, মানে অফকোর্স, রিজন হয়ে যায় অফকোর্স। এই মানে এই ডিপ ফেক বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে তো অডিও ভিজুয়াল এই বিষয়গুলো হচ্ছে মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি গ্রোয়িং টেক তো আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে রিসার্চ দিয়ে শুরু করেছেন আপনার জার্নি সেখান থেকে আমাদেরকে একটু সামারি যদি বলেন যে কিভাবে আপনি কম্পিউটার ভিশন এবং ধারাবাহিকভাবে এই ডিপফেক এই এক্সপার্টিসে চলে আসলেন এটা একটু যদি বলতেন আচ্ছা, ইটস এ রিয়েলি লং হিস্ট্রি কারণ এখন তো প্রায় ২০ বছর হয়ে গেছে মানে আমার নিজের ক্যারিয়ার আর কি। তো ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে। তো ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশেষ করে কিভাবে আসলে ইন্সপায়ার্ড হই এই সেটা একটা মজার মজার গল্প। বেসিক্যালি ব্র্যাক ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টারে মানে লাস্ট ইয়ারে যখন ছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক রিসার্চের প্রতি প্রচন্ড আগ্রহ জন্মায়। আর এটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কারণ হলো যে আমাদের তখনকার আমাদের প্রফেসর ডক্টর মুমিত খান উনি আসে এবং ওনাকে দেখে আসলে সবাই এতটাই ইন্সপায়ার্ড হয় এবং তখন উনি আসলে সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এস্টাবলিশ করে। এটা পিওর মানে রিসার্চ এন্টিটি ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটেড। তখনকার বেসিক্যালি যেই আগ্রহগুলো ছিল যে আমরা আসলে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবো। তো আমার আসলে ব্যাকগ্রাউন্ডে সবসময় ইচ্ছা হলো যে এমন কোনো কিছু নিয়ে কাজ করা যেটা আসলে মানুষকে হেল্প করে বা সামহাউ মানুষের কাছে যাবে। তো
তো তখন দেখলাম যে প্রথম আগ্রহটা তৈরি হলো যে আমাদের বাংলায় যে টেকনোলজিক্যাল ব্যারিয়ার গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আমাদের সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ল্যাবের মেইন ইন্টেনশন ছিল। তো স্যার যখন আমাকে বলল যে তুমি কি জয়েন করবা কিনা, এবং এটা হলো যে মানে এইভাবে আমি কন্ট্রিবিউট করতে পারবো, তখন আসলে ওই ধরনের অন্য বড় কোম্পানিতে জয়েন করে ভালো মানে অফারে চাকরি এবং ভালো স্যালারির চেয়ে আমার কাছে ওটাই সবসময় প্রিভিলেজ ছিল যে না, আমি আসলে মানে টাকা কেমন হচ্ছে, আমার কাছে মনে হলো যে আমার যদি কন্ট্রিবিউট করতে পারি সেটাই হলো যে মানুষের উপকার হবে। তো তখনকার আসলে বয়স অনুযায়ী সেইটার এক ধরনের ইমোশনাল লেভেলটা অনেক হাই ছিল, মনে হচ্ছিল যে আমি বাংলাতেই কাজ করতেছি, এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করতেছি, সো মাতৃভাষার জন্য এটা কত কেনা কাজ সালে ছিল? করতেছি। এটা 2005। আচ্ছা, ওই সময় তো অ্যাকচুয়ালি আমি মানে মানে বাংলা ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রোডাক্টে কাজ করা শুরু করি 2004 থেকেই। তো ইন্টারেস্টটা ওইখান থেকে গ্রো করে যে প্রথম ইভেন যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন স্যারের আন্ডারে কাজ করতে পারবো, এটাই হলো যে আমরা যারা কাজ করছি আমাদের সবারই একটা বড় ইন্টেনশন ছিল যে ওনার মতো এত হাই প্রোফাইল একটা লোকের আন্ডারে কাজ করতে পারাই একটা সৌভাগ্য। ওখান থেকে তারপরে শুরু হয়ে তারপর ওখানেই আমি যখন ইভেন আমার থিসিসের আগেই হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা সেমিস্টার ছিল যেখানে আপনি একটা 3 ক্রেডিটের কোর্স নিতে পারবেন যেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি। তো মানে ওইটার ব্যাচেলর থেকেই। ব্যাচেলর থেকে, তো ইন্ডিপেন্ডেন্ট স্টাডিজ এর কাজ হলো যে ইটস লাইক অ্যান অল্টারনেটিভ অফ অ্যানাদার 3 ক্রেডিট কোর্স। তো ওইটাতে আপনি কাইন্ড অফ থিসিসের মতো একটা টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আমার বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ডেভেলপমেন্টের শুরুটা হয় মানে ওই রিসার্চের হাতে খড়ি হয় ওই ইন্ডিপেন্ডেন্ট স্টাডি থেকে, যেখানে আমি রিয়েলি বুঝতে পারি যে আসে এটা তো খুবই ইন্টারেস্টিং যে একটা মেশিনকে আমি শিখাতে পারবো এবং সেই হিউম্যানের কাজটা করে তাহলে দিবে। ওইখানে হচ্ছে তো আপনি ওই ওখান থেকে ক্যারেক্টার রিকগনিশন থেকে শুরু করে এক্স্যাক্টলি তারপর আপনি ওখান তো থেকে দেশের বাইরে এক্স্যাক্টলি চলে আসলেন। ইন্ডিপেন্ডেন্ট স্টাডি থেকে শুরু করে তারপরে থিসিসে ওটাকে কন্টিনিউ করলাম। থিসিস অ্যাকচুয়ালি শেষ করার পরে স্যার বলল যে আমার রিসার্চ ল্যাবে জয়েন করো। সেখানে জয়েন করলাম, সেখানে 3 বছর কাজ করলাম, এবং অ্যাকচুয়ালি আমাদের ল্যাব থেকে প্রচুর মানে বাংলা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রিলেটেড রিসোর্স আমরা নিজেরা প্রচুর রিলিজ করি। যেমন আমি হলাম যে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যারটা অ্যাকচুয়ালি প্রথম ওপেন সোর্স করি, যেটা আসলে আগে রিসার্চের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমারটা ছিল একটা কমপ্লিট প্রোডাক্ট এবং আপনি ডেস্কটপে ইনস্টল করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন এবং ক্যারেক্টার রিকগনাইজ করতে পারবেন। আমরা আসলে পারফরমেন্সের কথাটা পরে বলি ডেফিনেটলি, বাট এইরকম একটা ফিজিক্যাল এন্টিটি থাকা ছিলই না। সেখানে আমি প্রথম ওসিআর নিয়ে তো এখন অনেক কাজ হচ্ছে, আমি এখনো কাজ দেখি হচ্ছে, এখন এখনো কাজ হচ্ছে, বাট কাজটা আসলে রিসার্চ থেকে আমরা চাচ্ছিলাম যে রিসার্চের বাইরে এটাকে নিয়ে এখনো যাই। যে একুরেসির বিষয়ে তো অনেক অনেক এখনো ই, এখনো মানে আমি এখানে কাজ করার শেষ নাই। এখানে কাজ করার শেষ নেই, এখনো কাজ হচ্ছে, এটা এখনো অ্যাক্টিভ রিসার্চ, সেটা আসলে অন্য টপিক। বাট তারপরে বেসিক্যালি যেমন বাংলাতে হলো যে আরেকটা কাজ করি যেটা যেটা হলো যে বাংলা আহ, আমরা বলি যে এএসআর, অটোমেটিক স্পিচ রিকগনিশনের প্রথম পূর্ণাঙ্গ সাইন্টিফিক পেপারটা অ্যাকচুয়ালি আমার, এবং ওই পেপারটাকে এখন পর্যন্ত রেফার করা হয় যে বাংলা এএসআর এর হলো বেস। আচ্ছা, ঠিক আছে, সো আমি খুবই হ্যাপি যে আমি ওই সময়গুলোতে আসলে ওসিআর এএসআর এইসব নিয়ে কাজ করে এগুলোতে কন্ট্রিবিউট করতে পারছি, এবং আমার আশেপাশে আরো যারা আমার কলিগ ছিল তারাও অ্যাকচুয়ালি ভেরি হাই লেভেল অফ কন্ট্রিবিউশন করে গেছে। বাংলা ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্চ ল্যাব থেকেই বাংলা টেক্সট টু স্পিচ এখন যেই কতদিন সফটওয়্যারটা কতদিন আপনারা ব্রেক আমরা ওখানে অল ওভার আমি ছিলাম 3 বছর, বাট আমাদের টিম অ্যাকচুয়ালি 4 সাড়ে 4 বছর পর্যন্ত কত কত কন্টিনিউ করে। অনেকগুলো পেপার তো আপনারা অনেক পেপার ছিল। আমি যখন আসলে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে লিভ করি মাস্টার্সের জন্য তখন আমার সাইন্টিফিক পাবলিকেশন সংখ্যা ছিল 12। তার মানে হলো যে সিআরবিএলপি তে বসে অ্যাকচুয়ালি আই হ্যাভ কন্ট্রিবিউটেড টু 12 পাবলিকেশনস আর কি। তারপর মাস্টার্স কি আপনি বাংলাদেশে করেছিলেন না? না, আমি মাস্টার্স করি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে। তো এখানে হলো যে একটা স্পেশালিটি ছিল কালার ইন ইনফরমেটিক্স এন্ড মিডিয়া টেকনোলজি, বাট ইতালিতে? না, এটা অ্যাকচুয়ালি ইরাসমাস মুন্ডাস হলো যে আপনার মাল্টিপল কান্ট্রি মিলে ইউরোপিয়ান একটা স্কলারশিপ, যেখানে হলো যে আপনাকে ডিফারেন্ট সেমিস্টারে আপনি চাইলে ডিফারেন্ট কান্ট্রিতে যেতে পারেন। তো আমারটা ছিল হলো স্পেন, ফ্রান্স, নরওয়ে আর ফিনল্যান্ড, এই 4টা কান্ট্রি মিলে। তো আপনি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোন টপিকের উপরে স্পেশালাইজড হচ্ছেন সেটার উপরে বেস করে আপনি সেই কান্ট্রিটা চুজ করবেন। ওইখানকার ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি, সো আমি ইনিশিয়ালি আমি চুজ করি স্পেনে থাকার জন্য। স্পেনে একটা সেমিস্টার থাকার পরে যখন দেখি যে আসলে আরো ওই পার্টিকুলার একটা টপিক আমার খুব ভালো লাগে, সেটাকে বলে স্পেকট্রাল ইমেজিং। সো সেটা হলো যে আমরা যখন কোনো ছবি দেখি আমরা তো মনে হয় যে মানে ডিজিটাল ফটো দেখলে আমরা মনে হয় রেড, গ্রিন, ব্লু মানে 3টা কালারের, বাট স্পেকট্রাল হলো যে আপনার এক্স রে থেকে আল্ট্রাভায়োলেট পর্যন্ত পুরা মানে প্রত্যেকটা স্পেকট্রামের একটা ন্যানোমিটার মানে স্পেকট্রাম গুলো নিয়ে আপনি অ্যাকচুয়ালি সেই জায়গার কি মানে ভিশনটা সেটাও আপনি দেখতে পারবেন। সো ওইটা অ্যাকচুয়ালি বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন যে আমরা আসলে
কত কিছুর কম্বিনেশনে করি। সো ওই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি স্পেকট্রাল ইমেজিং নিয়ে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ি। তো স্পেনে ছিলাম আলটিমেটলি। তারপর দেন মাস্টার্স। দেন অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার হলো যে আমি দেখি যে স্পেকট্রাল ইমেজিং এর মানে নেক্সট আমি কোথায় করতে পারি আরো মানে মোর আইডিয়া গ্যাদার করতে পারি বা আরো নলেজ গ্যাদার করতে পারি। তো সেটা ছিল ফিনল্যান্ডে। সো আমি অ্যাকচুয়ালি ন্যাচারালি ফিনল্যান্ডে ফলো করি আর কি। আর ফিনল্যান্ডে মাস্টার থেকে শেষ করি। সো আলটিমেটলি 4টা কান্ট্রি হলো আমার। ফার্স্ট ইয়ার টোটালি ছিল, প্রথম 2টা সেমিস্টার স্পেনে আর পরের 2টা সেমিস্টার ছিল ফিনল্যান্ডে। ওখান থেকে শেষ করি আর কি। আচ্ছা, তারপর পিএইচডি তে কি তারপরে করেন? ইমিডিয়েটলি আমি অ্যাকচুয়ালি পিএইচডি তে জয়েন করি, বাট সেখানে হলো যে আসলে স্পেকট্রাল ইমেজিং আজকে আমরা যারা এআই বলতে এআই বুঝি, আমাদের সময় কিন্তু এআই এর এই টার্মটা এভাবে ছিল না, এভাবে ইন্টিগ্রেটেড ছিল না। এআইটা ছিল অ্যাকচুয়ালি স্প্রেড ওয়াইজ, লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং একটা ডোমেইন, মেশিন লার্নিং একটা ডোমেইন, কম্পিউটার ভিশন ইমেজ প্রসেসিং একটা ডোমেইন, অটোমেটিক স্পিচ রিকগনিশন একটা ডোমেইন। এখনকার এআই বলতে অ্যাকচুয়ালি এই সমস্ত মেইনলি এআই এর কোডটা হলো মেশিন লার্নিং। আর পরবর্তীতে নতুন ইয়ে আসে, সেটা হলো ডেটা সায়েন্স। সো মেইনলি এআই এর অ্যাকচুয়ালি এআই ইজ এ কম্বিনেশন অফ অল অফ দিস ডিফারেন্ট ডিসিপ্লিনস, যারা হলো যে কম্বাইন করে আজকের এআই আর কি। সো মেইনলি মেইন কন্ট্রিবিউশনটা আসে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং থেকে। সেটাই হলো যে অ্যাবসলিউট এআই। বাট মেশিন, আপনি একটা মেশিনকে কিসের উপরে লার্ন করবেন? সেটা হতে পারে টেক্সটের উপরে, সেটা হতে পারে ছবির উপরে, ভিডিওর উপরে, সেটা হতে পারে স্পিচ বা ভয়েসের উপরে, সেটা হতে পারে অন্য এনি স্ট্রাকচার্ড অর নন আনস্ট্রাকচার্ড ডেটার উপরে। সো অ্যাকচুয়ালি এ এর কোর হলো মেশিন লার্নিং। তার আর অ্যাপ্লিকেশন এরিয়া হলো যে আপনার কম্পিউটার ভিশন বা একটু আদার একটু এরিয়াগুলো আর পিকুলিয়ার কি। জায়গাতে যাই, আপনি প্রথম মেশিন লার্নিং করাইছেন কোথায়, কোন সেটা ইনস্টিটিউশনে? সেটা বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে কারণ ব্র্যাকের? যখন ওসিআর কি হ্যাঁ, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। সো ওখানে। এক্স্যাক্টলি। সো আপনার ওসিআর যখন আপনি করবেন, সেটা হলো যে ছবি থেকে ওই ক্যারেক্টার গুলোকে আপনি ইয়ে করবেন, সেপারেট করবেন, যেমন ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে বুঝতে হবে সেই ক্যারেক্টারটা কি, তারপরে আবার তাকে ব্যাক করে অ্যাকচুয়ালি কয়েকটা ক্যারেক্টার জোড়া দিয়ে সেখানে অ্যাকচুয়ালি কি লেখা ছিল। দুই হাজার সো চার পাঁচ সালে তো বাংলাদেশে পেন্টিয়াম 4 ছিল হচ্ছে সর্বোচ্চ অফকোর্স কম্পিউটার। অফকোর্স সেই কম্পিউটার দিয়ে কি সে আপনাদের এটা সম্ভব ছিল? সেই কম্পিউটার আসলে তখন আমরা যেমন তখনকার মেশিন লার্নিং আর আজকের মেশিন লার্নিং মডেলগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন ডিপ লার্নিং অ্যাকচুয়ালি ওইভাবে এক্সিস্ট করতো না, যদিও ইয়ান লুকুনের একটা পেপার ছিল লেট 90s-এ। তো তারপরেও অ্যাকচুয়ালি আমাদের ওই ক্যাপাবিলিটি ছিল না যে আমরা চিন্তাই করতে পারতাম না যে ওই ধরনের জিনিসপত্র আসলে ট্রেন করবো। সো আমি যেটা করি যে প্রথমত শুরু করি, আমরা তখন অ্যাকচুয়ালি ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মডেল, সেটাকে বলে হিডেন মার্কভ মডেল, ওই মডেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি ট্রেন করি। তো আমাদের ওটা অ্যাকচুয়ালি কম্পিউটারটা কেমন ছিল? আমি সুপার কম্পিউটার না, না না, না। সিপি? ওইটা আমরা জেনারেল একটা কম্পিউটার। কারণ তখনকার মডেলের ক্যাপাসিটি বা অ্যামাউন্ট অফ প্যারামিটার ছিল অনেক কম। আচ্ছা, সো আমি এবার একটু সামনের দিকে যাই। আপনি প্রফেশনাল লাইফে ভান্সিতে কাজ করছেন। তো ভান্সি হচ্ছে, মানে একটু আমাদের অডিয়েন্সের জন্য বলি যে ফ্রান্সের অনেক রাস্তাঘাটের মালিক হচ্ছে ভান্সি, হ্যাঁ, প্রাইভেট কোম্পানি। তো আমি মানে আপনার কাছ থেকে যতদূর জেনেছি যে ভান্সির যে রাস্তাগুলো আছে, হাইওয়ে গুলো আছে, সেখানে যদি কোনো একটা গাড়ি কোনো রকমের বিপদে পড়ে, ঝামেলা পড়ে, খুব অল্প সময়ের মধ্যে তার কাছে মানে ইয়াগুলা মানে হেল্পটা চলে আসে। তো এই যে ডিটেকশন থেকে শুরু করে এই হেল্পটা পৌঁছানো পর্যন্ত এখানে তো অনেক ধরনের বিষয় আছে। সেখানে আপনি কাজ করতে গিয়ে এই মেশিন লার্নিং বা বিশেষ করে আপনার এই আহ, কি বলে ভিজুয়াল এটা নিয়ে আপনি কতটুকু কাজ কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছিলেন? আচ্ছা, ভান্সিতে বেসিক্যালি আর একটু আপনার কথাটাকে একটু ক্লারিফাই করি। ভান্সি শুধু রাস্তাঘাটের মালিক আসলে এভাবে বললে ওদের প্রতি অবিচার করা হবে। ভান্সি হলো যে ফ্রান্সের টপ রেভিনিউ জেনারেটিং কোম্পানি 10টার মধ্যে একটা। ওরা শুধু রাস্তাঘাট, ওদের মানে 20টা সেক্টরের মধ্যে একটা। ওদের আচ্ছা, এনার্জি আছে, ওদের কনস্ট্রাকশন আছে। ভান্সি কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি যখন আমি জয়েন করি তখন ওয়ার্ল্ডের 1 নাম্বার কনস্ট্রাকশন কোম্পানি। দে আর বিল্ডিং লাইক সারা এভরিথিং পৃথিবীতে তো দেয়। সারা পৃথিবীতে। আর ওদের নাম্বার অফ এমপ্লয়ি হলো যে আমি যখন ছাড়ি তখন 400,000। ঠিক আছে, ইটস নট এ স্মল কোম্পানি। তো ভান্সিতে এটা একটা খুবই ফানি জিনিস ছিল যে শুরুটা হয় কিভাবে। তো ওরা বেসিক্যালি ওদের যত এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, আর ভান্সিতে আমি যেই পার্টিকুলার সেক্টরে কাজ করি এটা হলো ভান্সি অটো রুট। অনেকগুলা সেক্টরের একটা সেক্টর। আবার ওই সেক্টরের 3টা সেক্টরের মানে 3টা, ওরা হলো যে ফ্রান্সকে 3টা ভাগে ভাগ করে। তার হলো যে সাউথ সাইডের জন্য আমি মানে সাউথ সাইডের যে কোম্পানি সেইটাতে মানে সাউদার্ন ওদের ফ্রান্স। এক্স্যাক্টলি সাউদার্ন ফ্রান্সের ওদের এই যে রোড ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে এবং মানে এই জিনিসগুলোকে টোটালি অটোমেশন করা আর কি, ওখানে সেখান কি থেকে শুরু ধরনের করে। অটোমেশন আছে, আপনি যদি আচ্ছা, একটু এক্সাম্পল দেন? আমি প্রথম হলো যে ওরা একটা মানে ওরা এক্সিস্টিং টেকনিক গুলোকে ওরা অটোমেটেড করতে চায়। তো এক্সিস্টিং টেকনিক কোনটাকে আমরা অটোমেশন থেকে শুরু করি, সেটা হলো যে একটা গাড়ি যখন যায়, আমরা যখন হাইওয়েতে যাই তখন গাড়ি একটা জায়গায় থেমে
তারপরে থামার পরে আগে যেটা হতো, অনেক আগে যেটা হতো, সেখানে একটা মানুষ বসে থাকতো, সে গাড়িটা দেখতো কত টাকা হবে, সে সেটা একটা ক্যালকুলেট করতো যে টোলের। কত টাকা হ্যাঁ। টোল দিবে, তখন সে একটা টিকিট দিত, এরকম। এটা আগের সিস্টেম বলতেছি। পরবর্তীতে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি অনেক ম্যানুয়াল সেন্সর দিয়ে রিপ্লেস করে, সেমি অটোমেটিক করে, বাট একজন সবসময় এটা মানে কন্টিনিউয়াসলি মনিটর করে, একটা মনিটর ক্যামেরা করতেছে। ছিল, যে ক্যামেরা দিয়ে সে দেখে যে ওই গাড়িটার অ্যাকচুয়ালি টোলটা ঠিক ছিল কিনা। সে আর তখন আর ওই একটা ফিজিক্যাল পার্সন এখানে বসে থাকে না, তখন সে হলো যে দূরে কোনো একটা কন্ট্রোল রুমে বসে থাকে। কিন্তু আর ওখানে হলো যে যেই সিস্টেমগুলো আছে অনেকগুলো সেন্সর ইউজ করে, যে একটা সেন্সর হলো যে উপরে থাকে গাড়িটার অ্যাপ্রক্সিমেট হাইট কত সেটা ডিটারমাইন করে, আরেকটা হলো যে সামনে থাকে সে গাড়িটার উইথ কত, আরেকটা নিচে থেকে মানে ইয়েতে সেটা গাড়িটার ওয়েট কত, অনেকগুলো প্যারামিটার, এরকম অনেকগুলো লেজার সেন্সর থাকে, সবগুলো থেকে এই ডেটাগুলো কালেক্ট করার পরে ওরা হলো যে একটা অ্যাপ্রক্সিমেট করে যে এটা টোল কত হবে। কারণ আপনি হাইট উইথ এগুলো দেখলে বুঝতে পারবেন যে বাই রেগুলেশন এটা টোল এরকম হবে। তখন আমরা যেটা দেখতে পেলাম যে আচ্ছা ওদের একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা ওরা জাস্ট ইউজ করে হলো যে একটা মানুষ কন্ট্রোল রুমে থেকে ভেরিফাই করার জন্য। তার মানে একটা মানুষ সারাটা দিনই বসে থাকে, ঠিক আছে। এবং ফ্রান্সের কন্ট্রোল রুম সারা ফ্রান্সে হলো যে এরকম হাজার হাজার কন্ট্রোল রুম, ঠিক আছে। ওদের বিভিন্ন পারপাসে, শুধুমাত্র টোলে না, ওদের হলো যে যেসব পার্কিং আছে, পার্কিং এ একটা গাড়ি কতক্ষণ বসে থাকবে, সব অনেক ব্যাপার স্যাপার। তো আমরা দেখলাম যে এই ক্যামেরাগুলো ওরা জাস্ট ইউজ করে একটা মানুষের থার্ড আই হিসাবে, কারণ আচ্ছা। একটা মানুষ এক জায়গায় বসে থাকে এবং সে তার ক্যামেরা দিয়ে থার্ড আই ইউজ করে সে এই জিনিসগুলো জাস্টিফাই করে। তখন আমরা বললাম যে ওয়াই নট উই ক্যান অ্যাকচুয়ালি আরো অটোমেট অটোমেশন। দ্য হোল প্রসেস। তো অটোমেট হোল প্রসেস মানে কি, তখন ওদেরকে প্রপোজ করা হলো যে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যামেরা থেকে তিনটা ইমেজ নিব, তিনটা ছবি ক্যাপচার করব, ক্যাপচার করার পরে এখান থেকে আমরা অটোমেটিক্যালি বলে দিব কি হবে না হবে। এটা ছিল একটা পাইলট প্রজেক্ট। তো পাইলট প্রজেক্টের এটা একটা ফানি ছিল যে এটার একটা ডেডলাইন ছিল 3 মান্থস। আমি জয়েন করার আগে 2.5 মাসে আসলে ওরা অন্য একটা কোম্পানি যারা এটা বড় একটা কনসালটেন্সি কোম্পানি যারা এটা দায়িত্বে ছিল, তারা অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য পারফরমেন্স ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 70%। সো ভান্সি মোটেও হ্যাপি ছিল না আচ্ছা। যে এই বেঞ্চমার্ক 70%। 70% দিয়ে আমরা কি মানে করব। তার মানে 30% এরর। তাদেরকে যে জিজ্ঞেস করার পরে তারা বলে যে আমরা তো মানে অ্যাকচুয়ালি 100%-এর নিচে অ্যাকসেপ্ট করতে পারবো না, বাট 100% আসলে কোনো এআই সিস্টেমই দিবে না। তখন আমরা আমি নিজেও জানতাম না, এটা একটা ফানি স্টোরি যে আমি জয়েন করার পরে আমি জানলাম যে আমার জবটা অ্যাকচুয়ালি নেক্সট 7 দিনের মধ্যে চলে যেতে পারে। আমাকে আচ্ছা। বলা হলো যে তোমাকে সময় দেওয়া হলো 10 দিন, সিস্টেমের পারফরমেন্স 70%, এটাকে যদি তুমি এখন 100 দিকে না নিতে পারো তাহলে 10 দিন পরে অ্যাকচুয়ালি শুধু তুমি না, সবাই আমরা সব চাকরি ছেড়ে আউট। চলে যাবো। আমি আগে জানতামই না যে এরকম একটা কনস্ট্রেন্ট নিয়ে আসলাম। তো আমি আসলে ফ্রাস্ট্রেশন, মানে এইচআর বলছিল, ফ্রাস্ট্রেটেড হব। এইচআর কি এছাড়া বলছিল? না, আমাদের যে যে হলো যে যাকে হলো যে টোটাল টিম মানে আমাদের বস, তো সে এটা বলার পরে বলল যে নাও ইউ ডিসাইড, মানে তুমি কি করতে চাও নাকি তুমি লিভ করতে চাও। ততক্ষণে আমি অলরেডি আগের জবে রিজাইন দিয়ে শেষ এবং অন্য একটা শহর থেকে এসে জব করতে আসলাম। আমি বললাম যে দ্যাটস ফাইন, লেটস টেক ইট, মানে 10টা দিন তো এখন আছে তো আর অ্যাটলিস্ট, উপায় হ্যাঁ। নাই। হারার আগে তো হেরে গেলে হবে না। সো বেসিক্যালি দ্যাট ইজ সামথিং যেটা হলো যে এখন পর্যন্ত আমার মানে ইটস অ্যান ইভেন্ট ইন মাই লাইফ, যে প্রফেশনাল লাইফ, যেটা এখন পর্যন্ত আমাকে ড্রাইভ করে যে উই ক্যান অ্যাকচুয়ালি ডু এনিথিং। 10 দিন হাতে সময়, বাট যেটা হলো যে খুব ঠান্ডা মাথায়, মানে এটা শোনার পরে আসলে পুরো মাথা এলোমেলো লাগতেছিল যে আসলে কি করলাম, মানে কেন জবটা ছেড়ে এখানে আসলাম এবং এই কথাটা শুনতে হলো। তখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য একটা কফি নিয়ে বসলাম, তারপরে 2-3 জনের সাথে কথা বললাম, তারপরে আমি বললাম যে আমাকে জাস্ট একটু দেখাও যে আমাদের ডেটাগুলো কোথায় আছে, তা আমাকে একটু স্যাম্পল গুলো দেখো, আমি একটু দেখি, মানে তারপরে বুঝতে আচ্ছা, পারবো। আমরা এখানে একটু সামনের দিকে যাই। ওকে, ফাইনাল ইয়েটা কেমন ছিল? ফাইনালটা ছিল সেখান থেকে বেসিক্যালি ইট টেক্স জব থ্রি কি ডেজ আপনার গেছে? নো অ্যাকচুয়ালি, মানে ইট টেক্স 3 days দ্যাট আমি ওটাকে 95%-এ নিয়ে যেতে পারি। আমি বলছি যে আমাকে একটু সময় দাও, আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে তোমাকে আপনার বলি। জবটা তো সেফ হলো। এটা শুধু আমার জব না, আলহামদুলিল্লাহ যে মানে শুধু আমার জব না, কোম্পানি এখনো এক্সিস্ট কিন্তু করে, তার এখন মানে কথা হলো হচ্ছে, যে এই সিস্টেমটা যখন ওরা লাইভে নিল, প্রোডাকশনে নিল, তখন কত মানুষের চাকরি গেল? আচ্ছা এটা ট্রু যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওইটা অ্যাকচুয়ালি আমার মানে দায়িত্ব না, কিন্তু তারপর ওটা নিয়ে বলতে হচ্ছে, এটা হুম। একটা সত্যি কথা যে ওরা আসলে প্রোডাকশন ওটাকে নিতে চাচ্ছিল না, কারণ আচ্ছা। ভান্সি ইজ এ বিগ কোম্পানি এবং এগুলোর ইউনিয়ন আছে বা ইয়ে আছে। সো আসলে এটা একটা বড় পয়েন্ট যে ওই সময় ওরা মানে কোনোভাবে এটাকে অ্যাডাপ্ট করতে চাচ্ছিল না, কারণ তো অনেক লোকের চাকরি চলে অনেক যাবে। লোকের চাকরি যাবে। হ্যাঁ। বাট ইভেনচুয়ালি যেটা করা হয়েছে যে এই ধরনের বড় কোম্পানিতে ফ্রান্সে, আপনি জানেন তখন ফ্রান্সে চাকরি যাওয়াটা, তখনকার কথা বলতেছি যে চাকরি যাওয়াটা ওয়াজ নট ইজি। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যখন একটা জায়গায় আপনি অটোমেশন করেন তখন এই লোকগুলোকে অন্য কাজে রিএলোকেট করান, সো কারো চাকরি যায়নি।
বরঞ্চ তাদেরকে অ্যাকচুয়ালি রিঅ্যালোকেট করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে যে এক্সিস্টিং যেই অনেক রকম সেন্সর ছিল হুম। তা সেগুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমরা আরেকটা করছি, বাট অন টপ অফ দ্যাট ইউ উইল বি অলওয়েজ দেয়ার। সো তাদের চাকরি যায়নি বেসিক্যালি, দিন তাদের শেষে চাকরি একজনেরও যায়নি। তাদেরকে জাস্ট অন্য নেক্সট যে কাজগুলো অটোমেট করতে হবে মনে করেন যে, বা এই সিস্টেমটা কি আদৌ ঠিক করতেছে কিনা, তাদের ওয়ার্কলোড কমায়, তাদেরকে বোঝানো হলো যে তোমাদের ওয়ার্কলোড কমানো হবে, তোমাদের লাইফটা কি ইজি হবে, বাট ইট উইল নট টেক ইউর জব। তারপর তো আপনি এখন ব্ল্যাকবার্ডে আছেন। হুম। আপনার এখন কারেন্ট কোম্পানি। আপনার তো ন্যারেশন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কাজ করেন। তো আমরা যদি আহ, আহ, দেখি যে এই ন্যারেশন বা ইমেজ নিয়ে যে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে একটা ব্যাড ক্যাম্পেইনের কারণে, একটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা পলিটিক্যাল দলের সমর্থন আকাশচুম্বী থেকে একদম নিচে চলে আসতে পারে, এই ধরনের একটা সিচুয়েশনে আপনাদের ক্লায়েন্ট বেস কোন লেভেলের ক্লায়েন্টরা সাধারণত এই ধরনের সলিউশন পাওয়ার ব্যাপারে মানে খরচ করতে আগ্রহী? আচ্ছা, আমাদের এখন মানে বিগেস্ট অর্গানাইজেশনাল লেভেলে আমাদের ক্লায়েন্ট হলো ন্যাটো। সো ন্যাটো সবাই মানে এটা জানে খুবই যে ডিফেন্স। ইটস এ বিগ অর্গানাইজেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাকচুয়ালি আমার মানে আপনারা আমাদের বাকি যে সমস্ত ক্লায়েন্ট আছে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তারপরে হলো যে আপনার কনজিউমার প্রোডাক্ট বিগ অর্গানাইজেশন, নাম অ্যাকচুয়ালি আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট যেই সমস্ত ক্লায়েন্ট আমাদের আছে তাদেরকে মোটামুটি সবাই মোরলেস চিনে আর কি। তো এই অর্গানাইজেশনগুলো কেন অ্যাকচুয়ালি আমাদের সার্ভিসটা ইউজ করতে চাচ্ছে, প্রথম কথা হলো যে ন্যারেটিভ ইন্টেলিজেন্স একটা ইউনিক প্রোডাক্ট এই মুহূর্তে মার্কেটে, এবং ব্ল্যাকবার্ড কাইন্ড অফ ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানি যারা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাকে যে প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারছে। সো এখন এই ব্যাপারটা ইদানিং বেশি হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া তো সবাই এখন এত বেশি আমরা খুবই ইউজটা বেড়ে ইম্প্যাক্টেড যাচ্ছে হই। হ্যাঁ, যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া। মিডিয়া থেকে সবকিছু হচ্ছে। এখন আপনি যদি বড় কোম্পানিগুলো কেন এটাতে আগ্রহী, কয়েকটা কারণ যে আপনার একটা বাজে একটা মন্তব্য তাদের ব্যাপারে যদি বাজে একটা ইনফরমেশন যদি অলরেডি স্প্রেড হয়ে যায়, তাহলে তাদের মিলিয়ন না বিলিয়ন স্কেল, এটা ডিপেন্ড করে কোম্পানি কত বড়, তাদের যেই লেভেলের ক্ষতিটা হয় এই লেভেলের ক্ষতি অ্যাকচুয়ালি এখান থেকে রিকভার করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট। সো তারা কেন আগ্রহী হবে বা তাদের উপকারটা কোথায় হবে, যে তারা যদি আর্লি স্টেজে বুঝতে পারে যে কি ঘটতে যাচ্ছে, তাদের তখন পিছনে তারা কোনো একটা সে ক্যাম্পেইন চলছে বা এক্স্যাক্টলি কোনো একটা জিনিস ডেভেলপ হচ্ছে। এক্স্যাক্টলি তারা যদি যত আর্লি এটা ডিটেক্ট করতে পারবে, এটা বুঝতে পারবে, বা কি ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে সেটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, ডেফিনেটলি এটা তাদের ইন্টারনাল ব্যাপার, বাট কি ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে, এই জিনিসগুলো যদি ডিটেক্ট করতে পারে, এনি অর্গানাইজেশন ক্যান রিপেয়ার দ্য ড্যামেজ, আর চেষ্টা করতে পারবে চেষ্টা অ্যাটলিস্ট। করতে পারবে এবং রিপেয়ার করতে পারবে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশের পার্সপেক্টিভ একটু যেতে চাই যে বাংলাদেশে ওকে। একজন রিলিজিয়াস লিডারের একটা মিসজাজমেন্ট বা একটা জাজমেন্টের কারণে এবং একটা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আহ, কিছু ছবি শেয়ার কে কেন্দ্র করে পরের দিন মানে 24 ঘন্টার মধ্যে 50-60 জন মানুষের মৃত্যু হলো। বা বাংলাদেশে আমরা জানি যে গত 15 বছরের পলিটিক্যাল সিচুয়েশনে অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আমি এখন একটা রেভলিউশন হয়েছে, রেভলিউশনের পর একটা অত্যন্ত পপুলার একটা পলিটিক্যাল পার্টি যারা কিনা বছরের পর বছর বাংলাদেশের ডেমোক্রেটিক প্রক্রিয়াতে কন্ট্রিবিউট করেছে, তারা 15 বছর রাষ্ট্র চালাতে গিয়ে তাদের ইমেজ উপর থেকে একদম টপ থেকে ধীরে 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 নিচে চলে গেছে। এখানে আপনি কি দেখেন কিনা যে তাদের পক্ষে আহ, তাদের পক্ষে না, যে কোনো রাষ্ট্রের পক্ষে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে আহ, এই ধরনের মানে তাদের ইমেজটা মানুষের কাছে পার্সপেক্টিভটা কেমন যাচ্ছে, কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে তাদের পক্ষে বিপক্ষে, এই বিষয়গুলোকে জাজ করা কি এআই বা টেকনোলজি দিয়ে সম্ভব কিনা? অফকোর্স এটা এটা অফকোর্স সম্ভব। এটা ডিপেন্ড করে যে তারা কতটুকু টেকনোলজিক্যালি অ্যালাইন্ড এবং তারা কতটুকু চায়, বাট তাদের চাওয়ার ব্যাপারটা পরে আমি জাস্ট এই রেসপেক্টে একটা কথা বলি। আমি আমার প্রথম পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করি হলো যে ফ্রেঞ্চ একটা ইউনিভার্সিটিতে। তখন আমার কাজটা ছিল অ্যাকচুয়ালি মানুষের ওপিনিয়ন কিভাবে সময়ের সাথে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, এই জিনিসগুলো ডিটেক্ট করা আর কি। তো পার্টিকুলারলি ফ্রেঞ্চ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে এবং পরের ডেটাটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করলাম যে আগে কিরকম ছিল এই প্রেসিডেন্টটার সম্পর্কে ওপিনিয়ন, এবং পরে কেন, পরে কিরকম হলো। তো কিরকম হলো ব্যাপারটা না, কেন হলো সেটা ব্যাপার। বেসিক্যালি আপনি যদি রিয়েলি টেকনোলজি ইউজ করতে চান, আপনি প্রত্যেকটা
মানে প্রত্যেকটা কারণ আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে, মানুষের ওপিনিয়নটা কোন দিকে ডাইভার্ট হচ্ছে। আমি যে রিসার্চের কথা বললাম সেই তুলনায় ব্ল্যাকবার্ডের যেই আমরা এখানে যে টেকনোলজিটা ডেভেলপ করছি, এটা অনেক গুণ পাওয়ারফুল। ইটস লাইক 50 টাইমস মোর পাওয়ারফুল দ্যাট উই হ্যাভ নাও। কোশ্চেন হলো যে এই জিনিসটা কিভাবে যে কোনো এন্টিটিকে, আমি পলিটিক্যাল পার্টি বলবো না, যে কোনো এন্টিটিকে হেল্প করতে পারে। পলিটিক্যাল পার্টি একটা বড় অর্গানাইজেশন যে কোনো কান্ট্রির জন্য, যে কোনো স্ট্রং এখানে পলিটিক্যাল অনেক পার্টি। মানুষের ইনভলভমেন্ট থাকে, অ্যাবসলিউটলি। অনেক। তারা কিভাবে অ্যাকচুয়ালি পারতো এই জিনিসটাকে মানে মিনিমাইজ করতে বা ট্যাকেল করতে বা বুঝতে। তারা যদি অ্যাকচুয়ালি টোটাল অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো কি, আমরা তো আমি পার্সোনালি মনে করি যে আমরা যদি ডেমোক্রেটিক একটা স্টেজ চিন্তা করি, তাহলে আপনার সবার কথাটা শুনতে হবে, তাহলে আপনি সবার ওপিনিয়ন বুঝতে পারবেন। এবং অনেক ওপিনিয়ন আপনি যদি সেই ওপিনিয়নগুলো যদি বুঝতে পারেন যে আমার অ্যাকচুয়ালি লিস্ট অফ ওপিনিয়ন কি, মানুষের অ্যাকচুয়ালি কি কি ধরনের ওপিনিয়ন আছে প্রথম কথা, তাহলে আপনি বুঝতে পারবেন যে মানুষ আপনার নেগেটিভ সাইডগুলোতে বা আপনার সমালোচনাতে কোন কোন সাইডটা ইয়ে করছে। এবং সেই সমালোচনাগুলা, লেটস সে যে আপনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো অ্যানালাইসিস করে বুঝলেন যে আপনার সম্পর্কে এই 100 রকম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এখন তো বাংলাদেশে যদি আমরা দেখি যে 5 বছর পর পর যে ভোট হয়, 5 বছর তো একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে আমরা অপিনিয়নটা কি চেঞ্জ হচ্ছে আরো অল্প অফকোর্স অল্প সময়ে অফকোর্স তো অফকোর্স ছোট ডিসিশনে। লেটস সে যে আমরা জাস্ট মানে আসলে এই এই যে এত বড় সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে, এটা কোনো হিউম্যানের পক্ষে বা পলিটিক্যাল পার্টির সেল তারা করতে পারে, বাট দেয়ার ইজ এ বিগ চান্স যে তারা হয়তো অনেক ওপিনিয়ন বা অনেক কিছু মিস করে যাচ্ছে। কারণ মানুষের পক্ষে তো, আমাদের দেশে কি আপনি বলবেন যে 1 লাখ পোস্ট দিনে হয়, তা তো না। 10 লাখ, ইভেন কোটির বেশি পোস্ট বিভিন্ন সোশ্যাল কারণ মিডিয়ায় হচ্ছে। পলিটিক্যাল পার্টিতে তো একটা বিষয় হয় যে সংসদেও দেখা যায় যে যেই পার্টি ক্ষমতায় থাকে তাদের কথাবার্তা গুলো হয় হচ্ছে সেই রাষ্ট্রের মানে সেই পলিটিক্যাল মানে ক্ষমতাসীন দলকে জাস্ট মিস ইনফর্ম করা হয় অনেক ক্ষেত্রে। অ্যাবসলিউটলি, সেই সেই পয়েন্টটাতেই আসছি। যেমন তাদের আমরা বক্তৃতাগুলো অনেকেই বলি যে, আমি পলিটিক্যাল পার্টির নাম বলবো না, যে আমাদের আগে যারা ছিল যে তাদের টপ লিডাররা অ্যাকচুয়ালি মিসগাইডেড হয়েছে পার্টিকুলার কিছু মানুষের থেকে ইনফরমেশন নেওয়ার কারণে। তারা অ্যাকচুয়ালি রিয়েলিটিটা রিয়েলাইজ করতে পারেনি। তো আমার কথা হলো যে ইফ ইউ হ্যাভ টেকনোলজি, যে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি এই যে বললাম যে 100টা টোটাল টপ স্টেটমেন্ট যে আপনার সম্পর্কে কি কি বলা হচ্ছে, তখন আপনি নিজেই জাজ করতে পারবেন যে আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। যেটা ব্যাঠিক আপনি সেটা জনগণকে বলেন যে এইটা আমাদের সম্পর্কে বলা হচ্ছে এবং এটা সঠিক না, সত্যটা হলো এটা। দিস ইজ হাউ আপনি সবার কাছে ক্লারিফাই করতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ওই যে যেই একটা বললেন যে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, যে একটা জিনিস একজন ধর্মীয় নেতার ব্যাপারে ছড়িয়ে পড়লো, অ্যান্ড দেন ওইটার ফলো আপে অনেক মানুষ, অনেক মারামারি হলো বা অনেক ইয়ে হলো, এবং অনেকে মারা গেল। বেসিক্যালি আমরা কি করতে পারতাম, আমরা ছড়ানোর এটা আসলে এইটাতে এআই এর আগেও আমাদের আসলে ওই লেভেলের সচেতনতা তো দরকার। ধরলাম যে আমি এআইটার সাথে সাথে ইউজ করলাম, বা আমি বুঝতে পারলাম যে এটা একটা ভুল তথ্য বা ভুল ইয়ে, এটা তো আসলে যেটা হয়েছে, যেটার কথা আপনি ইন্ডিকেট করছেন, সেটা তো সাধারণ মানুষ বোঝে যে এটা সম্ভব না। কিন্তু এই লেভেলের জিনিস আসলে আমি বলবো, আমার ওপিনিয়ন, এআই দিয়ে কম সম্ভব। কারণ আপনি মানুষকে বোঝাতে হলে সেটাতে আসলে এআই মানুষকে ওইভাবে বোঝাতে পারবে না। এআই সত্য মিথ্যা যাচাই করতে পারবে, বাট আমাদের ওই লেভেলের সচেতনতা তৈরি করা দরকার। সেটা হলো যে অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য মানে লিমিট আপনি অফ রিসেন্টলি খুব সম্ভবত একটা এআই মডেল তৈরি করেছেন আপনার টিম। সেটা সেটা মেইনলি কি করে? আমি যদি জানি যে এটা বিভিন্ন বেঞ্চমার্কে অনেক টপ স্কোর করেছে। আচ্ছা, আমরা যেটা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হলো যে গত বছর আমরা এখনকার আসলে টোটাল সোশ্যাল মিডিয়া ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে। মানুষ আমি যেটা দেখছি যে আমার গত 2 বছরের এক্সপিরিয়েন্স, যে হয়তো বছর 2 আগে মানুষ এমন কন্টেন্ট শেয়ার করতো, আইদার নিজের ছবি অথবা কোনো কিছু কার্টুনিশ বা কোনো কিছু, বাট এখন আসলে মানুষ ধীরে ধীরে এমন কন্টেন্ট ক্রিয়েট করছে যে যেটা দেখে মনে হচ্ছে এটা সত্যি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেটেড কন্টেন্ট। সো আমরা যেটা এই জিনিসগুলো আসলে হিস্ট্রিক্যালি, এটার হিস্ট্রিটা একটু লম্বা সময় লাগবে, বাট আমি যতটুকু বলি যে এই জিনিসগুলো কম্বাইন্ড মানে ডিজিটাল ওভারঅল ডিজিটাল ম্যানিপুলেশনটাকে আমরা এখন ডিফেক হিসাবে মানে ধরে নিই আর কি। এখন সোশ্যাল মিডিয়া ডিফেক ডিটেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ রিসার্চ বলে যে মানুষের সক্ষমতা, একটা এক্সপার্টের সক্ষমতা 90%-এর মতো, ঠিক আছে? সো যে কোনো মানে অটোমেটিক সিস্টেম যারা হলো যে 90-এর আশেপাশে একটু মানে 90-এর আশেপাশে থাকতে পারবে, তাদের সিস্টেমটাকে আমরা বলবো যে সেটা হলো যে রিয়েল মানে হিউম্যান লেভেলকে সারপাস করছে। যখন হিউম্যান লেভেলকে সারপাস করে, এটা হলো যে আপনার এআই এর বেস্ট অ্যাবিলিটি। তো
আমাদের সিস্টেম যেটা আমরা ডেভেলপ করি, আমাদের সিস্টেম অ্যাকচুয়ালি তখন আমরা নিজেরাই ইভালুয়েট করি যে আমাদের সিস্টেম কতটুকু ভালো খারাপ। এটা হলো যে মেশিন লার্নিং বা এআই ডেভেলপমেন্টের একটা পার্ট, যে আপনি যা ডেভেলপ করবেন সেটার পারফরমেন্স বেঞ্চমার্ক করবেন। কিন্তু আমরা নিজেরা বেঞ্চমার্ক করলে তো মানুষ বুঝবে না। হুম, আমরা যদি বলি যে আমাদের পারফরমেন্স 80%, আপনি বলবেন যে কোথায় 80%? আমি বলবো যে আমরা নিজেরা টেস্ট, আমাদের নিজেদের একটা ডেটা সেট আছে, সেখানে আমরা টেস্ট করে বললাম। আপনি কিন্তু বিশ্বাস করা ডিফিকাল্ট, হুম, কারণ এটা আসলে পাবলিকলি মানে একটা কমন জিনিস যে ওই জায়গায় যেটা সবাই বিশ্বাস করবে সেই জায়গায় আসলে পারফরমেন্সটা কত, যেটা আপনার তৈরি করা না। মানে আপনার তৈরি করা হলে তো আপনি বায়াসড হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনার তৈরি করা না এবং যেটাতে হলো যে তারা অলরেডি অনেককে ইভালুয়েট করে দেখলো, মানে যাচাই করে দেখলো যে কার পারফরমেন্স কিরকম। তো আমরা লাকি যে ট্রু মিডিয়া যেই অর্গানাইজেশনের কথা অনেক আগে বলছিলাম, ওরা গত বছর অনেক বেশি, ইটস লাইক বিলিয়ন স্কেলের মানে ডিফেক ডিটেকশন করে মানুষের কাছ থেকে এই জিনিসগুলো, এবং তারা পরে আসলে যাচাই করতে চায় যে আমরা অ্যাকচুয়ালি একটা কমন বেঞ্চমার্ক তৈরি করি যেখানে বিভিন্ন সিস্টেম এসে যাচাই করতে পারবে যে তাদের পারফরমেন্স বেঞ্চমার্ক। কিরকম। তো তারা যখন ইয়ে করে, তারা এতটাই ভালো নাম করে অল্প সময়ের মধ্যে যে যত কোম্পানি আছে তারা প্রত্যেকের কাছ থেকে সার্ভিসটা নেয়, যত একাডেমিক ডিফেক মডেল আছে তারা প্রত্যেককে নেয়। নেওয়ার পরে তারা নিজেরা একটা টিম বিল্ড আপ করে যে আমরা এমন একটা ডেটা সেট তৈরি করব যেটার মধ্যে পারফরমেন্সটা ভালো হলে আমরা আমরা বলবো বুঝতে পারবো যে এই সিস্টেমটা ভালো। তো তারা প্রথমে ওই ডেটা সেট তৈরি করার পরে মানুষকে দিয়ে সেই ডেটা সেটের পারফরমেন্সটা চেক করে যে মানুষের পারফরমেন্স এই ডিফেক এই ডেটা সেটে কতটুকু। তো তারা বুঝতে পারে যে মানুষের পারফরমেন্স 90%, এক্সপার্ট লেভেল মানুষের পারফরমেন্স ওখানে 90%। সো কনক্লুশন হলো যে এই ডেটা সেটে যদি কোনো সিস্টেম 90-এর আশেপাশে থাকে, মানে 90-এর যত কাছে থাকবে তারা আসলে তত ভালো। প্রথম কথা, 90-কে সারপাস করলে মানে হলো যে আমাদের এখন এমন মডেল আছে যারা মানুষের চেয়ে ভালো ভালো ডিফেক্ট ডিটেক্ট ডিটেক্ট। করতে পারে। তো তাদের অ্যাকচুয়ালি তারা প্রথম বেঞ্চমার্কটা প্রোভাইড করে। এটা হলো যে মেতে, এই বছরের মেতে, যদিও 2024-এ তারা সবকিছু করে, কিন্তু মেতে তারা প্রকাশ করে তাদের রিসার্চ পেপারটা। এবং সেখানে বেসিক্যালি তারা সমস্ত একাডেমিক যেই সিস্টেমগুলো আছে যারা একাডেমিতে ডেভেলপ করে তাদের পারফরমেন্স দেখায়, এবং যত কমার্শিয়াল সিস্টেম আছে তখন ওই কমার্শিয়াল সিস্টেমগুলোর পারফরমেন্স দেখায়। তো বেসিক্যালি কেন তারা আমাদেরকে তখন কনসিডার করেনি, কারণ আমরা আসলে মার্কেটে তারা যখন এই রিসার্চটা করে তার মাত্র 1.5 মাস আগে আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়। আচ্ছা, সো তারা অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে জানতোই না। সো তারা অ্যাকচুয়ালি তার অনেক আগে থেকেই এক্সিস্টিং ওয়েল নন কোম্পানিগুলোকে জানে এবং তাদের সিস্টেমটা নেয়। আমাদেরকে তারা নেয়নি, যে এই জন্য বিবেচনা করেনি। তো আমরা যেটা করি যে যখন মেতে তারা তাদের ডেটা সেটটা পাবলিশ করে এবং তারা সমস্ত রেজাল্ট পাবলিশ করে, আমরা সিম্পলি তা আমাদের যে আমরা যখন আমাদের মডেলটা মানে তারা বলেছে যে ডিসেম্বরে তারা এটা সবগুলা পাবলিক মানে ওপেন সোর্স এবং হলো যে সবগুলা কমার্শিয়াল সিস্টেমকে ইভালুয়েট করেছে। আমরা যেটা করি যে আমরা যেহেতু আমাদের নভেম্বরে আমাদের আগের সিস্টেমটা ছিল, আমরা ওই সময়কার সিস্টেমটাকেই ইউজ করে যাতে আমরা সবার সাথে একই মানে ওয়েল জাজমেন্ট থাকে, যাতে আমরা বলতে পারি যে আমরা কোনো এখানে ইয়ে করিনি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের নভেম্বরের যেই ডিপ্লয়মেন্ট প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে অ্যাকচুয়ালি সিম্পলি ওদের ডেটা সেটের উপরে চালাই, এবং আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের পারফরমেন্স ইজ কোয়াইট কোয়াইট গুড, উইচ ইজ অ্যাকচুয়ালি যেটা পাবলিশ করেছি সেটাতে হলো যে এখনকার বেস্ট পারফরমেন্স, জাস্ট একটা সংক্ষেপে বলে দিই যে এখনকার বেস্ট পারফরমেন্স মানে আমাদের আগে ছিল 82%, আমরা সেটাকে 86.7-এ নিয়ে গিয়েছি আর কি। সো ইটস লাইক বিশাল 4.7, ব্যাপার। অলমোস্ট 5% বেটার দেন এনি এক্সিস্টিং সিস্টেম তাহলে ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তারপরেও এখন বলা চলে যে মানুষের পক্ষে ডিফেক্ট মানে ডিটেক্ট করা আরো সহজ। কিন্তু আমি শিওর যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমার চোখে এখন পর্যন্ত এমন কোনো ভিডিও চোখে পড়েনি। আর আমি নিজে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিয়ে কাজ করি, আমি দেখে বুঝতে পারি যে কতটুকু পরিমাণ মানে। আর সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়া থেকে যা হয় যা আসে, আমি প্রথম কথা ধরে নিই এটা মিথ্যে। এই জন্য আমার এটার উপর আমার ইম্প্যাক্ট পড়ে না। আপনার কি মনে হয় যে আমাদের যারা অডিয়েন্স আছে, তাদেরকে আপনি কি বলবেন যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কন্টেন্টের ব্যাপারে কি ধরনের সতর্ক থাকা উচিত? বিশেষ করে যদি এমন হয়, এমন কোন ধরনের এক্সাইটমেন্ট তৈরি হয় যেটার কারণে আমি এমন কিছু করি যাতে আমার মৃত্যু হয় বা কোন একটা অঘটন ঘটে, অবশ্যই। সেটার ব্যাপারে আপনি তাদেরকে সতর্ক করার ব্যাপারে যদি কিছু বলেন। আমি যেটা বলবো যে প্রথম আপনার উত্তরটা দিই কেন আপনি দেখেননি এবং কেন আমি দেখেছি সেটা বলি। কারণ আমরা হলাম যে এখন পুরা সোশ্যাল মিডিয়া থেকে প্রতিদিন স্যাম্পল কালেক্ট করি। ইটস নট একটা দুইটা, আমরা মানে আমাদের প্রথম সিস্টেমটাই ডেভেলপ হয় 5 লাখ স্যাম্পল দিয়ে, 5 লাখ। 5 লাখ ছবি আমরা দেখেছি, ঠিক আছে?
মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি কি 1,000 দেখেছেন একটা কিনা, পাঁচ আর লাখ আমরা ভিডিও, 5 লাখ একটা ছবি ওয়ান এবং টেরাবাইট অফকোর্স হার্ড এটা তো ডিস্কে শুধু আনতে। ছবির কথা বললাম না, না 1 টেরাবাইট হবে না, এটা শুধু ছবির কথা বললাম। আর যদি ভিডিও বলি তাহলে তো আরো বেশি। তো এত বেশি দেখি, এবং আমাদের সবসময় যেটা করতে হয় যে এক্সিস্টিং সিস্টেমটাকে আমরা সবসময় রান করে, এবং ইনকামিং যেই নতুন নতুন ভিডিও আমাদের টিম কালেক্ট করছে সেটাকে এক্সিস্টিং সিস্টেমের থ্রুতে পাস করি। তখন আমাদের টিম যেসব সোর্স থেকে কালেক্ট করে ওরা তো জানে যে এটা পটেনশিয়ালি, মানে এই মনে করেন যে ইউটিউবের ওই চ্যানেলে সবসময় ফেক, মানে মানুষজন ভালো হোক মন্দ হোক ফান হোক আর হয়তো যেই পারপাসে হোক। মিনিমাম যেটা তো হয় সবসময় ক্লিক বেট তো হয় হ্যাঁ, মানে প্রচুর। এখানে হচ্ছে যে আমাদের যেমন কালেকশন গুলো হয় বিভিন্ন ম্যানিপুলেশন। চ্যানেল থেকে, মনে করেন যে ইনস্টাগ্রামে একজন হলো যে সে তার চ্যানেলে শুধু ডিপ ফেকের ভিডিওই দিয়ে যাচ্ছে। আমরা করি কি যে ওখান থেকে নিয়ে সিম্পলি আমাদের সিস্টেম পাস করি। তো আমরা তো জানি যে সে যেহেতু ডিপফেক ভিডিও তৈরি করে এবং রেগুলারলি তার চ্যানেলে আপডেট করে, সো ওগুলো সবই ডিপফেক। আমরা যখন পাস করি তখন আমাদের সিস্টেম অনেকগুলো ডিটেক্ট করতে পারে না, তখন আমরা দেখি যে কেন ডিটেক্ট করতে পারে না। এই কারণে আমাদের চোখের সামনে অনেক কিছু অনেক পড়ে পরে। যেগুলো ইজি, আপনি যেগুলো বললেন সেগুলো এখন আমাদের সিস্টেম ভেরি ইজিলি ডিটেক্ট করতে কিন্তু এই পারে, যে বাট ইটস রিয়েলি সাধারণ ডিফিকাল্ট। মানুষের জন্য এই যে আপনি বললেন যে 5 লাখ স্যাম্পল শুধুমাত্র একটা মডেল ট্রেন আপ করার জন্য ব্যবহার করছেন, তার মানে পুরো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে ডিপ ফেকের ছড়াছড়ি। আ- অফকোর্স। এই আমরা এখান থেকেই শেষ করব যে আপনি যদি বলেন যে ভিউয়ারদেরকে যে আচ্ছা, আমি কি যেটা বলবো পরিমাণ যে সতর্ক থাকা উচিত, সতর্ক মানে থাকা উচিত, কতটুকু অ্যালার্টিং জিনিসটা। সতর্ক থাকা উচিত কোন জায়গাটায়? কোনো কিছু এন্টারটেইনিং হলো যে আপনি দেখে ভালো লাগতেছে, একটা গান হচ্ছে বা একটা ড্যান্স হচ্ছে বা একটা নাটক হচ্ছে, ইটস ফাইন। আপনার জন্য এটার আসলে ব্যাড ইম্প্যাক্ট নাই, আপনি দেখে মানে বিনোদন পাবেন। আপনার যারা এটা ক্রিয়েট করলো তাদের উদ্দেশ্যটাও সফল, এখানে আসলে অত সচেতন হওয়ার কিছু নাই। কিন্তু দেখেন একটা খারাপ কোনো কিছু যেটার আসলে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল বলেন, মানে কোনো তারপর মানুষ, রিলিজিয়ন। কোনো মানুষ সম্পর্কে একটা খারাপ বিশেষ কথা করে হচ্ছে, বাংলাদেশে এখন যেটা হয় যে প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান, এই বিষয়গুলা নিয়ে অনেক আমরা তো দূর থেকে আমরা জানি না আসলে, ওখানকার মিডিয়াও অত ওখানকার, বেশি। অফকোর্স। দেখেন আমি আমার ফ্যামিলি লেভেলেই দেখি যে বিশেষ করে আমার প্যারেন্টস, মানে যারা হলো যে কন্টিনিউয়াসলি এই যে ইউটিউব বা বিভিন্ন চ্যানেল থেকে অনেক ইনফরমেশন দেখে তারা আসলে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং অনেক ধারণা, বদ্ধমূল ধারণা তৈরি করে ফেলে। তাদের সাথে যখন আমি কথা বলতে যাই এবং জাস্টিফাই করতে যাই তারা কোনোভাবেই বিশ্বাস করে না যে আমি যা বলছি আসলে সেটা, মানে তাদের ধারণার অপোজিটে যদি হয় সেটাকে আমি ঠিক বলছি কিনা। কারণ মানতে পারে তাদেরকে না। আমি রেফারেন্স হিসাবে যদি বলি যে কোথা থেকে দেখে এটা এই ধারণাটা পেলেন, তারা বলে যে ইউটিউবের কোনো একটা চ্যানেল থেকে। এবং আমরা দেখি যে ইউটিউবের চ্যানেলগুলোতে কন্টিনিউয়াসলি যার যা মনে চাচ্ছে, এখন যে মনে চাচ্ছে যার খুশি সেই ইউটিউব চ্যানেল খুলতে পারছে, যা খুশি তা বলতে পারছে, বাক স্বাধীনতা। কিন্তু এই বাক তার সাথে স্বাধীনতা ডিপফেক ভিডিও তার বানানোর মধ্যে সুযোগ এখন হলো চলছে। যে যদি ডিপফেক ভিডিও ছড়ায় বা ডিপফেক দিয়ে কোনো একটা ছবি বানিয়ে যদি আপনি এই ছবির ব্যাপারে অনেক কথা বলেন, দের ইজ, মানে আমাদের আসলে ওই কন্ট্রোলটা নেই। আমার কথা হলো যে মানুষকে সচেতন হতে হতে হবে যে এখন ইন্টারনেটে এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে সত্যের পাশাপাশি মিথ্যার অবস্থানটা অনেক বড় একটা পরিমাণে। সো আপনি যা দেখছেন এবং যা দেখে আপনি ইমোশনাল হচ্ছেন বা আপনার বদ্ধমূল ধারণা তৈরি করছেন, সেই জিনিসটা আসলে করার আগে একটু জাস্টিফাই করা উচিত। আমি জানি যে সবার পক্ষে জাস্টিফাই করাটা সম্ভব না, বাট এই ব্যাপারে সচেতন থাকলে হয়তো আপনি নিজেকে একটু ইমোশনালি বেটার স্টেটে রাখতে পারবেন যে এটা দেখলাম, এই তথ্যটা অ্যাকচুয়ালি আমাদের যাচাই করা উচিত যে এটা আসলে কি ঠিক কিনা, মানে সে অমুক সম্পর্কে এই কথাটা বললো ঠিক কিনা। ধরেন যে আমাদের খুব জনপ্রিয় একজন অভিনেতা বা অভিনেত্রী আছে, ধরেন হুম। কারো একজনের তার জনপ্রিয়তা পছন্দ হলো না, আপনি তাকে খুব পছন্দ করেন। এখন যার পছন্দ হলো না সে আপনার সম্পর্কে এরকম একটা মিথ্যা বানোয়াট এবং ইভেন ডিফেক ইউজ করে এমন একটা কিছু দিল যে অন্য মানুষ অ্যাকচুয়ালি এটা দিয়ে প্রভাবিত হয়ে আপনাকে ঘৃণা করা শুরু করলো। এটার ইম্প্যাক্ট কি সমাজে? কেন অযথা একটা মানুষকে আপনি হয়রানির শিকার হতে করলেন, তার জনপ্রিয়তাটা নষ্ট করলেন বা তার সম্পর্কে মিথ্যা প্রচার করলেন। সো ওই জিনিসগুলো আসলে এখন থেকে আমাদের যেই আপকামিং সময়টা আসছে এই আপকামিং সময়টা আসলে আমরা আমাদের বুঝতে হবে যে আমরা যা দেখি এটার আসলে সত্যতা কতটুকু, এইটা যাচাইয়ের দায়িত্ব আমাদের। তো আমরা আমরা যে আলোচনা থেকে যেটা বুঝলাম যে আসলে ইন্টারনেট এবং সবকিছু মিলে অনেক অনেক মানে কন্টেন্ট আছে যেগুলো আসলে সত্যি না। এবং না, আমার মতে সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্টের জন্য ভালো, কিন্তু পলিটিক্যাল এবং রিলিজিয়াস ব্যাপার স্যাপারে কোনো ব্যাপারে ইনফ্লুয়েন্সড হওয়ার আগে আমার মনে হয় যে নিজেকে ধরে নেওয়া উচিত, হয়তো কন্টেন্টটা মিথ্যেও হতে পারে। অফকোর্স। আলোচনার মানে খুব চমৎকার আলোচনা হলো। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের
আহ, যিনি অতিথি তার ডিটেলস লিঙ্কডইনে পাবলিশ করব। ওনার সরি ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে ওনার লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব। যদি কোনো ধরনের এই বিষয়ক আরো কোনো প্রফেশনাল নন প্রফেশনাল জানার থাকে আপনারা রিচ আউট করতে পারেন। কনভেনিয়েন্ট সময়ে উনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে, আর চমৎকার চমৎকার কন্টেন্ট আসতে পারে।